আমরা আজ সমাস নিয়ে চর্চা করব। সমাস বলতেই প্রথমে আমাদের যেই বিষয়ে প্রবেশ করতে হয় সেটি হলো বৃত্তি। তাই প্রথমেই বৃত্তি দিয়ে আমরা সমাসে প্রবেশ করব। প্রথমেই প্রশ্ন হয় বৃত্তি কাকে বলে? বলা হয় পরার্থাভিধানম বৃত্তি। এই যে বৃত্তি শব্দটির বিভিন্ন শাস্ত্রে পারিভাষিক শব্দ। সাহিত্য শাস্ত্রের বৃত্তি শব্দের তাৎপর্য আলাদা, ব্যাকরণে আলাদা, ন্যায়শাস্ত্রে আলাদা। এখানে আমরা ব্যাকরণের দৃষ্টিতে বৃত্তি শব্দ বা বৃত্তি শব্দের অর্থ কি না বলা হচ্ছে পরার্থাভিধানম বৃত্তি। পরার্থাভিধানম কথাটা যদি আমরা ভাঙি তাহলেই পেয়ে যাব পর অর্থ অভিধানম, অর্থাৎ পরের অর্থ যে বলে তাকেই কি বলা হয়? তাকেই বৃত্তি বলা হয়। এই বৃত্তি 5 প্রকার: কৃত, তদ্ধিত, সমাস, সনাদ্যন্ত ধাতু এবং একশেষ। এইভাবে টোটাল আমাদের বৃত্তির সংখ্যা কটা? পাঁচটা। সেই 5টা বৃত্তির মধ্যে আমাদের অন্যতম বৃত্তি হচ্ছে সমাস। এখানে এই যে পরার্থাভিধানম বৃত্তি, যে পরের অর্থ যে অভিধান করে বা বলে তাকেই বৃত্তি বলা হয়। এটার একটা উদাহরণ যদি আমরা নিই, যেমন উদাহরণ হচ্ছে রাজপুরুষঃ। উদাহরণ রাজপুরুষঃ, তার লৌকিক বিগ্রহ কি? রাজ্ঞঃ পুরুষঃ। এই যে রাজ্ঞঃ পুরুষঃ এটা আছে, এটাকে যখন সমাস করা হবে তখন সমাসের ফলে আমার কি হবে না রাজপুরুষঃ। তাহলে সমস্ত পদ হচ্ছে রাজপুরুষঃ আর বিগ্রহ হচ্ছে রাজ্ঞঃ পুরুষঃ। এই রাজ্ঞঃ পুরুষঃ এটা বৃত্তি নন, কিন্তু রাজপুরুষঃ এটা বৃত্তি। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যে রাজ্ঞঃ পুরুষঃ, রাজ্ঞঃ মানে কি? রাজা। পুরুষঃ মানে কি? লোক। রাজপুরুষঃ মানে কি? রাজার লোক। এবার যদি ভালো করে আমরা খেয়াল করে দেখি রাজ্ঞঃ, এখানে কি আছে? রাজন নস, অর্থাৎ রাজনের সঙ্গে ষষ্ঠী বিভক্তি আছে দিয়ে রাজ্ঞঃ হয়েছে। তারপরে পুরুষ, এখানে ভালো করে দেখো রাজন শব্দের অর্থ রাজা, নস প্রত্যয় মানে ষষ্ঠী বিভক্তি। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এর। এই যে বলছি রাজার, এই যে আর এই যে অর্থটা সেটা কার অর্থ? ষষ্ঠীর অর্থ। আর পুরুষ শব্দের কি অর্থ? লোক। তাহলে এখন রাজ্ঞঃ পুরুষঃ এর অর্থ রাজার লোক আমরা পেলাম, কারণ রাজন শব্দের অর্থ রাজা, ষষ্ঠীর অর্থ আর, আর পুরুষের অর্থ লোক। এরপর যখন সমাস হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো, সমাসের ফলে কি হলো? রাজপুরুষঃ, তারও অর্থ রাজার লোক। এখন কি করে এলো? এখানেই হচ্ছে প্রশ্নটা, যে রাজপুরুষঃ, এখানে রাজপুরুষ রাজন শব্দ আছে আর পুরুষ শব্দ আছে। রাজন শব্দের অর্থ রাজা, পুরুষ শব্দের অর্থ লোক। ঠিক আছে, রাজা লোক এইরকম অর্থ পাচ্ছে, কিন্তু রাজপুরুষ শব্দের অর্থ রাজার লোক। এটা কিভাবে হলো? কারণ এখানে তো আর এটা প্রতিপাদন করার জন্য যে ষষ্ঠী বিভক্তি সেটা রাজ্ঞঃ পুরুষঃ এখানে ছিল, কিন্তু রাজা পুরুষ এখানে তো নেই। তাহলে তা সত্ত্বেও রাজার লোক, এটা কি করে এই অর্থটা বুঝছি? এই অর্থটা বোঝা যায় বলেই রাজপুরুষকে বৃত্তি বলে। কেন? ভালো করে আরো পরিষ্কার করে দেখো, এখানে আর এই যে অর্থটা, আর অর্থটা কার অর্থ? ষষ্ঠী বিভক্তির অর্থ। তাহলে এই যে এখানে রাজপুরুষ এখানে যে বৃত্তি হয়েছে বা সমাস হয়েছে, এখানে কি ষষ্ঠী বিভক্তি আছে? নেই। তাহলে যেটা নেই তার অর্থ অভিধান করছে, তাহলে ষষ্ঠী অপ্রযুক্ত ষষ্ঠী বিভক্তির অর্থ যে আর, সেটা রাজপুরুষ এই বৃত্তিটা প্রতিপাদন করছে বলেই এর নাম বৃত্তি। কারণ এখানে যে নেই তার অর্থ অভিধান করে, তাহলে পরের অর্থ যে অভিধান করে বা বলে তাকে কি বলা হয়? বৃত্তি বলা হয়। আচ্ছা, সাউন্ডে কি সবার প্রবলেম আছে? আচ্ছা, তাহলে ব্যক্তিগত সমস্যা একটু দেখে নেবে। তাহলে পরার্থাভিধানম বৃত্তি, এই অংশটা আমার বোঝা গেল। তাহলে বৃত্তি কত প্রকার? না 5 প্রকার। এরকম যেমন সমাসে উদাহরণ দিলাম তেমন সব জায়গাতেই হবে, কৃতেও হবে। কৃত যদি আমরা ভালো করে দেখি, কৃত যেমন কুম্ভম করোতি ইতি কুম্ভকারঃ। এখানে যদি আমরা দেখি অমের অর্থ যে কর্ম, সেই কর্ম আমার কিন্তু কুম্ভকার এখানে বোঝানোর জন্য সেখানে কিন্তু অম বিভক্তি নেই, তা সত্ত্বেও বোঝা যাচ্ছে। দশরথস্য অপত্যম, দশরথের ছেলে,
যখন দাসরথী করা হচ্ছে তখনও দশরথের ছিল, তাহলে দশরথের এখানে এরটা বোঝানোর জন্য তো কোনো শব্দ নেই। দাশরথী এখানে দশরথ শব্দ আছে, ই তদ্ধিত প্রত্যয় যার অর্থ অপত্য। কিন্তু দশরথের এই যে এর অংশটা বোঝাবার জন্য কিন্তু কোনো কিছু নেই, তা সত্ত্বেও ওটা বোঝা যায় বলেই তদ্ধিতকে কি বলা হয়, বৃত্তি বলা হয়। তাহলে যে পরের অর্থ অর্থাৎ অন্য অর্থ, অন্য অর্থ বলতে যার প্রয়োগ নেই, যার প্রয়োগ দেখা যাচ্ছে না, তা সত্ত্বেও তার অর্থ যেখানে বোঝা যায় তখনই তাকে আমার কি বলা হয়, বৃত্তি বলা হয়। সেই বৃত্তি 5 প্রকার। এই বৃত্তি যদি হতে হয় তাহলে সেখানে একটা যোগ্যতা লাগে, কারণ যে কোনো জিনিস পেতে গেলে সবাই সব জায়গায় যোগ্য হয় না। যেমন আমরা যদি মানে এমএ পড়তে যাই তাহলে সেখানে আমার যোগ্যতা হচ্ছে আমাকে গ্রাজুয়েশন পাস হতে হবে। আমি তো হায়ার সেকেন্ডারি পড়ে এমএ পড়তে পারবো না, এমএ পড়ার যোগ্যতা হচ্ছে আমার গ্রাজুয়েশন। এখানেও ঠিক সেরকম বৃত্তি হতে গেলে একটা এলিজিবিলিটি দরকার, একটা ক্রাইটেরিয়া আছে। কি বলা হচ্ছে সেখানে, বলা হচ্ছে সামর্থ্য 2 প্রকার। 2 প্রকার সামর্থ্য দেখা যায়, একটা হচ্ছে ব্যাপেক্ষা সামর্থ্য আর একটা হচ্ছে একার্থীভাব সামর্থ্য। এই 2 প্রকার সামর্থ্য আমাদের ব্যাকরণ শাস্ত্রে আছে বা আমাদের কোনো জায়গায় দেখা যায়, বাক্যে দেখা যায়। সেই দুটি সামর্থ্যের মধ্যে এই একার্থীভাব সামর্থ্য যেটি, এটি যদি থাকে তবেই বৃত্তি হবে, না হলে কিন্তু বৃত্তি হবে না। শুধুমাত্র সমাসের ক্ষেত্রে নয়, যে কোনো বৃত্তির ক্ষেত্রে, সে কৃত হোক, তদ্ধিত হোক, সমাস হোক, সনাতন ধাতু হোক বা একশেষ হোক, এগুলো কি বলা হয়, বৃত্তি বলা হয়, অথবা এগুলোকে পদবিধিও বলা হয়। এখানে দেখো বলাই আছে এদের মধ্যে, অর্থাৎ কৃত, তদ্ধিত, সমাস, সনাতন ধাতু, একশেষ, এই যে 5 প্রকার বৃত্তি, এটা তখনই হবে যখন ব্যাপেক্ষা সামর্থ্য এবং একার্থীভাব সামর্থ্যের মধ্যে একার্থীভাব সামর্থ্য যদি থাকে তবেই বৃত্তি অর্থাৎ পদবিধি হবে, অন্যথা নয়। কৃত, তদ্ধিত, সমাস, সনাদ্যন্ত ধাতু এবং একশেষ, সেগুলোকে পদবিধি বলা হয়। যে কেন বলা হয় পদবিধি, তার কারণ এখানে পদ নিয়ে কাজ হয়। ভালো করে দেখো, সমাস কার হয়, রাজ্ঞেহ পুরুষঃ, রাজ্ঞেহ আলাদা পদ, পুরুষঃ আলাদা পদ। তদ্ধিত দশরথস্য অপত্যম, দশরথস্য আলাদা পদ, অপত্যম আলাদা পদ। তাই এখানে পদ নিয়ে বিধি বলে, কাজ বলে, তার জন্য এগুলোকে পদবিধি বলা। আর বর্ণবিধি আমাদের ব্যাকরণে আছে, যেটাকে আমরা বলি সন্ধি। সেখানে দুটি বর্ণকে নিয়ে কাজ হয়, তাই তাকে কি বলা হয়, বর্ণবিধি। আর এখানে পদ নিয়ে কাজ হয়, তাই বৃত্তিগুলিকে বলা হয় পদবিধি। এই পদবিধিগুলি তখনই হবে যখন সেখানে কি থাকবে, একার্থীভাব সামর্থ্য থাকবে। অর্থাৎ যে কোনো বৃত্তি হতে গেলে সেখানে অবশ্যই একার্থীভাব সামর্থ্য থাকতে হবে। এখন প্রশ্ন, একার্থীভাব সামর্থ্য মানে কি? একার্থীভাব সামর্থ্য মানে হচ্ছে এক অর্থ, মানে একটাই অর্থ। তাহলে একার্থী ভাব মানে একটা অর্থ হয়ে যাওয়া। যেমন একটা কথা আছে শুক্লি ভাব। শুক্লি ভাব মানে কি, যেটা অশুক্ল ছিল, মানে যেটা সাদা ছিল না, সেটা যদি সাদা হয়ে যায় তখন তাকে কি বলা হয়, শুক্লি ভাব। তাহলে যখন এক অর্থ ছিল না, দুটো আলাদা আলাদা অর্থ ছিল, কিন্তু যখন টোটাল একটা অর্থ হয়ে যায় তখন তাকে বলা হয় একার্থী ভাব। এই একার্থী ভাব জিনিসটা কি, ভালো করে যদি আমরা খেয়াল করে দেখি, আমরা একটা যদি বৃত্তির উদাহরণ নিই, রাজ্ঞেহ পুরুষঃ, একটু আগেই নিলাম, রাজ্ঞেহ পুরুষঃ, সমাসের পরে বা বৃত্তির পরে আমার কি হয়, রাজ পুরুষঃ। এই যে রাজ্ঞেহ পুরুষঃ, এখানে রাজন শব্দের অর্থ রাজা, ঘোষের অর্থ সম্বন্ধ বা এর, আর পুরুষের অর্থ লোক। তাহলে রাজার লোক হলো। কিন্তু যখনই সমাস হয়ে গেল রাজপুরুষঃ, এখানে রাজপুরুষঃ এই গোটাটার অর্থ হচ্ছে রাজার লোক। ওইটা না রাজন শব্দের অর্থ, না পুরুষ শব্দের অর্থ, টোটালটার অর্থ হচ্ছে রাজার লোক। এবং এটাকেই বলা হয় একার্থী ভাব। মানে টোটাল যে অর্থটা, সেটা প্রতিপাদন করার ক্ষমতা থাকতে হবে, তবেই সেখানে কি হবে, বৃত্তি হবে। যদি একার্থী ভাব না থাকে, অর্থাৎ দেখা যায় বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য আলাদা অর্থ প্রতিপাদন করছে, আর বৃত্তি হওয়ার পরে সেটা আলাদা অর্থ প্রতিপাদন করছে, তখন কিন্তু সেখানে কি হবে না, বৃত্তি হবে। অর্থাৎ একার্থীভাব সামর্থ্য থাকতে হবে। একার্থীভাব সামর্থ্য মানে কি, না যেখানে একটাই অর্থ হয়ে যায়, মানে সেখানে পৃথক পৃথক থাকে না। একটা উদাহরণ নেব, যেমন আমাদের মুখে যদি চিনি ফেলা হয় তাহলে দেখবো চিনির টেস্ট মিষ্টি, যদি লেবু হয় তাহলে সেখানে দেখবো লেবুর টক, নুন দেয়া হলে নোনতা, জল দেয়া হলে আপাতত সেরকম অর্থে কোনো স্বাদ পাবো না। তাহলে সবগুলোর আলাদা আলাদা স্বাদ আছে। যখন এই চারটেকে মিক্সড করে দেওয়া হবে তখন সেটা কি হয়ে যায়, শরবত হয়ে যায়। সেই শরবতে নুন, চিনি, লেবু, জল সবগুলো উপাদান থাকলেও
সেখানে কিন্তু প্রতিটার আলাদা করে সত্তার উপলব্ধি করা যায় না। অর্থাৎ আমি এক ঘট শরবত খেয়ে আমি বলতে পারি না এইটা লেবুর টেস্ট, এটা চিনির টেস্ট, এটা নুনের টেস্ট, কারণ সেখানে আর আলাদা করে কিছু থাকে না। টোটালটার যেমন একটাই স্বাদ হয়, ঠিক সেরকম বৃত্তি তখনই হবে যখন টোটালটা মিলে একটা অর্থ প্রতিপাদন করবে। অর্থাৎ রাজ্ঞেহ পুরুষঃ, এই যে বৃত্তি হলো রাজপুরুষঃ, এই রাজপুরুষঃর অর্থ রাজার লোক। এখানে রাজাটা রাজন থেকে এলো, লোকটা পুরুষ থেকে এলো, এটা শুধু বোঝাবার জন্য ব্যবহার করা হয়, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে টোটালের অর্থ হচ্ছে এটা। রাজন শব্দের ওখানে আলাদা কোনো অর্থ নেই, পুরুষ শব্দের আলাদা করে কোনো অর্থ নেই। রাজা পুরুষ পুরোটারই একটাই অর্থ, রাজার লোক। এটা এই অংশের, ওটা এই অংশের বলা যাবে না। তাই একার্থী ভাব সামর্থ্য যদি থাকে তবেই সেখানে বৃত্তি অর্থাৎ পদবিধি হবে। পদবিধি বলতে পাঁচটা: কৃত, তদ্ধিত, সমাস, সনাদ্যন্ত ধাতু এবং একশেষ। তাহলে এখানে প্রশ্ন হতে পারে বৃত্তি হতে গেলে কোন সামর্থ্যের প্রয়োজন? ব্যাপেক্ষা সামর্থ্যের, একার্থী ভাব সামর্থ্যের, উভয়ের, অথবা সামর্থ্যের প্রয়োজনই নেই? তখন বলতে হবে একার্থী ভাব সামর্থ্যের। বৃত্তি কত প্রকার? 2 প্রকার, 4 প্রকার, 6 প্রকার, 3 প্রকার? তখন বলতে হবে বৃত্তি 5 প্রকার। বৃত্তি কাকে বলে? না পরার্থাভিধানম বৃত্তি। তাহলে আমরা বৃত্তি সম্বন্ধে আমরা একটা ধারণা পেলাম। তাহলে এই বৃত্তি যখন হয় কৃত, তদ্ধিত, সমাস, সনাদ্যন্ত ধাতু এবং একশেষ, ভালো করে যদি দেখি, কৃত প্রত্যয় যখন যোগ হয় অথবা তদ্ধিত প্রত্যয় যখন যোগ হয়, তার আগে একটা ভেঙে অর্থ দেখানো হয়। যেমন কুম্ভম করোতি, তারপরে কি হলো? কুম্ভকার। তাহলে কুম্ভকার এখানে কৃত প্রত্যয় হয়েছে। তার আগে দেখো কুম্ভম করোতি, এই যেটা দেখাচ্ছে। তদ্ধিত প্রত্যয় হলো দাশরথী, দশরথ থেকে ই প্রত্যয় দিয়ে দাশরথী হচ্ছে। তার আগে একটা অর্থ দেখানো হয়, দশরথস্য অপত্যম দাশরথী। এই যে অর্থ দেখানো, তাকে বলা হয় পারিভাষিক ভাবে বিগ্রহ। কি বলা হচ্ছে? বৃত্তি অর্থ অববোধকম বাক্যম বিগ্রহ। বৃত্তির অর্থ যদি ভেঙে নিই আমি, বৃত্তি অর্থ অববোধকম, অর্থাৎ বৃত্তির অর্থ যে অববোধন করায় বা বোঝায়, সেই রকম বাক্যকে কি বলা হয়? বিগ্রহ বলা হয়। যেটাকে আমরা ব্যাস বাক্য বলে থাকি বা বিগ্রহ বলে থাকি। বিগ্রহই পারিভাষিকে বলা হচ্ছে, তাকে কি বলা হচ্ছে? বিগ্রহ বলা হয়। এই বিগ্রহ দু ধরনের দেখা যায়, একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে অলৌকিক। বলছে লৌকিক ও অলৌকিক ভেদে বিগ্রহ 2 প্রকার। তাহলে লৌকিক বিগ্রহ কোনটা আর অলৌকিক বিগ্রহ কোনটা? এক কথায় বললে লৌকিক হচ্ছে যেটা, যে বিগ্রহের প্রয়োগ লোকে করা যায় তাকে অলৌকিক বলে, আর লৌকিক বলে। আর যার প্রয়োগ লোকে করা যায় না, অর্থাৎ যার প্রয়োগ শুধু শাস্ত্রেই হয়, তাকে কি বলা হয়? অলৌকিক। তাহলে অলৌকিক মানে কি? যেটা লোকে প্রয়োগ করা যায় না। অর্থাৎ লোকে প্রয়োগ করা যায় না বলতে আমাদের যে নিত্য ব্যবহার, আমরা যে ব্যবহার করি, কথাবার্তা বলি, সেখানে আমাদের সেই বিগ্রহের ব্যবহার করা যায় না। তার জন্য তাকে কি বিগ্রহ বলা হয়? অলৌকিক বিগ্রহ। আর লৌকিক বিগ্রহ কোনটা? যেটা লোকেও যেটা প্রয়োগ করা যায়। সেখানে মানে তার ডেফিনেশন দেওয়া হচ্ছে, পরিভাষা দেওয়া হচ্ছে, বলে পরিনিষ্ঠিতত্বাৎ সাধু লৌকিকঃ। পরিনিষ্ঠিত মানে, পরিনিষ্ঠিত মানে যেটা একদম সব রূপসিদ্ধি টুপসিদ্ধি হয়ে গেছে, একদম শাস্ত্র কার্য যেখানে সম্পন্ন হয়ে গেছে, সেখানে আর কোনো শাস্ত্রীয় কার্য আর বাকি নেই। যদি আমরা একটা উদাহরণ নিই, যেমন হচ্ছে তরকারি বা সবজি আমরা যে রান্না করলাম, সে রান্না করার সময় প্রথমে রান্না করার শুরুতে যে সবজিগুলো আমরা কেটে সাজিয়ে রাখছি, ধরে নেওয়া যাক পটলের ঝোল হবে, তার আগে আলু পটল সমস্ত কিছু ছাড়িয়ে রেডি করে যখন ধুয়ে রাখলাম, এটা হচ্ছে অলৌকিক বিগ্রহ। তারপরে যখন একদম পুরো রান্না শেষ হয়ে গেল, তখন আলু পটল সবকিছু আছে, কিন্তু সেটা পরিনিষ্ঠিত হয়ে গেছে, নিষ্পন্ন হয়ে গেছে, ওটাকে কি করা যাবে? ভোজন করা যাবে। তাহলে যেটা একদম প্রয়োগ করার যোগ্য বা ভোজনের যোগ্য, সেটা হচ্ছে লৌকিক। আর কি বলা হচ্ছে? প্রয়োগ অনর্হ অসাধু অলৌকিক। প্রয়োগের অনর্হ, যেটা লোকে প্রয়োগ করা যায় না, এবং সেটা কি? অসাধু। অসাধু কেন? তাহলে অসাধু বলে ব্যাকরণে কি অসাধু হবে? অসাধু বলতে লোকে অসাধু, অর্থাৎ লোকে তার প্রয়োগ করা যায় না, তাকে কি বলা হয়? অলৌকিক বলা হয়। আমরা যেমন যদি দেখি আলু পটল যে কেটে রাখা হয়েছে, সেগুলো কিন্তু আমরা ডিরেক্ট খেতে পারবো না, তাই সেটা আমাদের দৃষ্টিতে অসাধু, তাই ওটা হচ্ছে অলৌকিক। তাহলে এইভাবে যখন শাস্ত্রীয় কার্যের জন্য যে বিগ্রহ করা হয় তাকে অলৌকিক বলে এক কথায়, আর যেটা লোকে ব্যবহার করার জন্য যে বিগ্রহ বা লোকে অর্থ বোঝানোর জন্য যে বিগ্রহের ব্যবহার করা হয়, তাকে বলা হয় লৌকিক বিগ্রহ। সেখানে পারিভাষিক ভাবে বলা হলো পরিনিষ্ঠিতত্বাৎ সাধু লৌকিকঃ,
আর প্রয়োগ অনর্হ, প্রয়োগের অযোগ্য কোথায়? লোকে প্রয়োগের অযোগ্য, শাস্ত্রে নয়, ব্যাকরণ শাস্ত্রে নয়। প্রয়োগ অনর্হ, প্রয়োগের অযোগ্য, অসাধু, লোকে যেটা অসাধু, লোকে যেটা প্রয়োগ করা যায় না, তাকে কি বলা হচ্ছে? অলৌকিক। উদাহরণ কি দেওয়া হচ্ছে? যথা রাজ্ঞঃ পুরুষঃ, যথা রাজ্ঞঃ, রাজা পুরুষঃ সমাস, তার বিগ্রহ কি রাজ্ঞঃ পুরুষঃ। লোকে আমি রাজা পুরুষ এরকম ব্যবহার করতে পারি, রাজ্ঞঃ পুরুষঃ এরকমও বলতে পারি। তার অলৌকিক বিগ্রহ কি? অলৌকিক বিগ্রহ হচ্ছে রাজন ঘষ পুরুষা সু। অলৌকিক বিগ্রহ ভেঙে পাওয়া যায়। রাজ্ঞ এখানে কি আছে? রাজন শব্দের ষষ্ঠীর এক বচন, রাজন শব্দ প্রত্যয়টা কি আছে? ঘষ প্রত্যয়। পুরুষা এখানে কি আছে? পুরুষ শব্দের প্রথম আর এক বচন, তাই পুরুষ শব্দ সু। এই যে বিগ্রহটা, এটা শুধুমাত্র শাস্ত্রীয় মানে কাজে ব্যবহার করে, রূপসিদ্ধি দেখানোর জন্য ব্যাকরণেই লাগে। লোকে কিন্তু আমি এরকম ব্যবহার করতে পারবো না। আমি যদি লোকে যেমন শাস্ত্রে যেমন আমাদের যে প্রয়োগ বা লোকে যে প্রয়োগ, যে রাজ্ঞঃ পুরুষম আনয়, রাজার যে লোক তাকে নিয়ে এসো, আমি কিন্তু এরকম প্রয়োগ করতে পারবো না। রাজন ঘষ পুরুষ আং নয় লোট মধ্যম পুরুষ এক বচন, এইরকম ধরনের প্রয়োগ কিন্তু আমি করতে পারবো না। অথবা শিব, এই ধরনের প্রয়োগ কিন্তু করা যাবে না, তার কারণ সেটা অলৌকিক, সেটা শাস্ত্রেই করা যায়, লোকে করা যায় না, তার জন্য বলছে এটা অলৌকিক। তারপরে কি আসছে? আরেকটা কথা বলছে, তাহলে যে বিগ্রহ, যে বৃত্তির অর্থ যে বোঝায়, তাকে কি বলা হচ্ছে? না, তাকেই বিগ্রহ বলা। সেই বিগ্রহ ক প্রকার বলা হলো? দুই প্রকার, একটা লৌকিক আর একটা অলৌকিক। যেটা পরিনিষ্ঠিত এবং সাধু লোকে প্রয়োগ করা যায় তাকে লৌকিক, আর যেটা প্রয়োগের অযোগ্য লোকে এবং যেটা লোকে অসাধু তাকে বলা হলো অলৌকিক। এরপরে আসছে নিত্য সমাসে, এসে আসছে নিত্য সমাস। এই ব্যাকরণে সমাস দু ধরনের দেখা যায়, একটা হচ্ছে নিত্য সমাস আর একটা হচ্ছে অনিত্য সমাস। অনিত্য সমাস বলতে এক কথায় কি? অনিত্য সমাস বলতে কনফিউশন হতে পারে। অনিত্য সমাস মানে আর কিছু নয়, যার বিগ্রহেরও প্রয়োগ লোকে করা যায় এবং যার সমাসের প্রয়োগও লোকে করা যায়। যেমন রাজ্ঞঃ পুরুষঃ এরকম ব্যবহার আমরা করতে পারি, রাজ পুরুষঃ এরকম ব্যবহার করতে পারি। তখন তাকে বলা হয় অনিত্য সমাস, মানে যেখানে সমাসটা বিকল্পে হয়, হতেও পারে নাও পারে, সমাস করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। আর নিত্য সমাস মানে যেখানে সমাস করতেই হবে, সমাস না করলে সেই ঠিক ঠিক অর্থটা আমরা পাবো না। অর্থাৎ যে যার তার যেটা বিগ্রহ, সেই বিগ্রহের আমরা যদি লোকে প্রয়োগ না করতে পারি, তখন তাকে কি বলা হবে? নিত্য সমাস। যেমন এখানে দুটো কন্ডিশন, দুটো নিত্য সমাসের ডেফিনেশন দিয়েছে। প্রথম বলেছে অবিগ্রহ নিত্য সমাস। অবিগ্রহ, অবিগ্রহ মানে কি? যার বিগ্রহ নেই। তাহলে যার বিগ্রহ নেই মানে কি বিগ্রহ নেই? মানে সেই রকম বিগ্রহ নেই নয়, মানে যার বিগ্রহ করতে পারি আমরা, কিন্তু সেই বিগ্রহ করলেও আমাদের যে ইষ্ট অর্থ, সেই ইষ্ট অর্থের প্রাপ্তি হবে না, তাই সেখানে কি বলা হচ্ছে? বিগ্রহ নেই, তাকে কি বলা হয়? নিত্য সমাস। যথা কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প। ভালো করে দেখো এখানে কেন বিগ্রহ নেই বললে কেন? এই যে কৃষ্ণ সর্প, যেমন নীলম উৎপলম নীলোৎপলম হয়, তেমনি কৃষ্ণ সর্প কৃষ্ণ সর্প, এখানে কর্মধারায় সমাস তো হতেই পারে, তাহলে হঠাৎ করে এখানে নিত্য সমাস কেন বলতে গেল? এখানে এইটার জন্যই বলা হয়েছে, তার কারণ বিগ্রহের লক্ষণ কি? না বৃত্তির অর্থ যে বোঝায়, অর্থাৎ বৃত্তি হয়ে যাওয়ার পরে সেটা কৃত হোক তদ্ধিত হোক বা সমাস হয়ে যাওয়ার পরে যে অর্থ, সেই অর্থটাই যে বোঝাবে তাকেই কি বলা হয়? বিগ্রহ বলা হবে। এখন ভালো করে দেখো, কৃষ্ণ সর্প মানে এক কথায় যেটাকে কেউটে সাপ বলা হয়। কি বলা হয়? কেউটে সাপ। একটা সাপের প্রজাতি বিশেষকে বোঝানো হয়, সবকে নয়। যদি আমি কৃষ্ণ সর্প এরকম যদি ভেঙে দিই, কৃষ্ণ সর্প মানে কি? কালো সাপ, তার মানে যে যে সাপের রং কালো তারা সবাই কৃষ্ণ সর্প হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ সর্প এই যে বৃত্তির দ্বারা যাকে বোঝানো হচ্ছে, সেটা তো একটা সাপের প্রজাতি বিশেষ, বাদ বাকি কালো সাপগুলোকে কিন্তু বোঝাচ্ছে না। তাহলে এখানে যদি বিগ্রহ করা হয়, তাহলে কিন্তু বৃত্তির যে অর্থ, সেই অর্থ কিন্তু বোঝাবে না, অন্য অর্থই বোঝাবে। তার জন্য বলা হচ্ছে অবিগ্রহ, যার বিগ্রহ নেই, অর্থাৎ যার বিগ্রহ করা সম্ভব নয়, তাকে বলা হয় নিত্য সমাস। আরেকটা কি বলা হচ্ছে? যার বিগ্রহ আমরা দেখাতে পারি, কিন্তু সেই বিগ্রহ নিজের পদ দিয়ে নয়, অন্য পদ দিয়ে যদি দেখানো হয়, তাহলে সেই ধরনের সমাসকেও নিত্য সমাস বলা হয়। বিগ্রহ দু ধরনের হয়, একটা হচ্ছে স্বপদ বিগ্রহ
আর একটা হচ্ছে অস্বপদ বিগ্রহ। শব্দগুলো ভাঙলে শব্দগুলোর মধ্যেই সব লুকিয়ে আছে। স্বপদ বিগ্রহ, স্ব মানে নিজের, পদ দিয়ে যেখানে বিগ্রহ তৈরি করা হয় তাকে স্বপদ বিগ্রহ বলা হয়। আর ন স্বপদ বিগ্রহ, যেখানে নিজের পদ দিয়ে বিগ্রহ করা হয় না তাকে অস্বপদ বিগ্রহ বলা হয়। যেখানে নিজের পদ দিয়ে বিগ্রহ হয় না সেটাকেও নিত্য সমাস বলা হয়। নিজের পদ দিয়ে বিগ্রহ করা হয়, যেমন উদাহরণ রাজ পুরুষ, এখানে সমাস কার হয়েছে? রাজন আর পুরুষ শব্দের, তারই বিগ্রহ দেখানো যে রাজ্ঞ পুরুষ, তাহলে এটা হচ্ছে স্বপদ বিগ্রহ। আর অস্বপদ বিগ্রহ মানে কি? যেখানে নিজের পদ দিয়ে বিগ্রহ করা হয় না, অন্য পদ দিয়ে যেখানে অর্থ দেখানো হয়, যেমন উপকৃষ্ণম, এর বিগ্রহ কি দেখানো হয়? কৃষ্ণস্য সমীপম। ভালো করে দেখো বিগ্রহ কি দিয়ে দেখানো হয়েছে? কৃষ্ণ পদ শব্দ দিয়ে আর সমীপ শব্দ দিয়ে। সমাস কাদের হয়েছে? উপকৃষ্ণম, উপ এবং কৃষ্ণ শব্দের। তাহলে উপ এবং কৃষ্ণ শব্দের বিগ্রহে প্রয়োগ থাকা উচিত ছিল, কিন্তু কৃষ্ণ শব্দের প্রয়োগ থাকলে উপশব্দের প্রয়োগের পরিবর্তে সমীপ শব্দের প্রয়োগ করা হয়েছে, তাই এটা কি? অস্বপদ বিগ্রহ। তার জন্য এটাও কি সমাস? নিত্য সমাস। তাহলে বলা হলো অবিগ্রহ নিত্য সমাস, যেখানে বিগ্রহ করলেও ইষ্ট অর্থের বোধ হবে না বলে বিগ্রহ করা হয় না তাকেও নিত্য সমাস বলা হয়। এটা বিশেষ করে নাম বোঝাতে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রয়োগগুলো হয়। কৃষ্ণ সর্প একটা নাম, একটা সাপের বিশেষ জাতির নাম বোঝাতে ব্যবহার হয়। কারণ নাম যেটা একটা নাম বোঝায় সেটা অনেক সময় ভেঙে দিলে সেই জিনিস আর বোঝাতে সক্ষম হয় না। আর একটা কি বললো? অস্বপদ বিগ্রহ, যেখানে নিজের পদ দিয়ে বিগ্রহ হয় না, অন্য পদ দিয়ে দেখানো হয়, তখন তাকে নিত্য সমাস বলে। যেমন আমরা একটা প্রসিদ্ধ কারকের সূত্র পড়েছি, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা। এই যে এখানে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, এই যে মাত্রে দেখানো হয়েছে, এইটা হচ্ছে অস্বপদ বিগ্রহ। এর যখন বিগ্রহ ভাঙা হয় তখন বলা হয় প্রাতিপদিকার্থশ্চ লিঙ্গঞ্চ পরিমাণঞ্চ বচনঞ্চ, দিয়ে বলা হয় প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি। আগে দ্বন্দ্ব সমাস হয়, তারপরে বলা হয় প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি এব, এব দিয়ে বিগ্রহ করা হয়, কিন্তু সমাসের ফলে কি রূপ পায়? প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রম, তার সপ্তমীতে মাত্রে। তাহলে এখানে সমাস করা হলো মাত্র শব্দ দিয়ে, কিন্তু বিগ্রহ দেখানো হয় এব শব্দ দিয়ে, তাই ওটাও অস্বপদ বিগ্রহ, তাই ওটা কি বলা হয়? নিত্য সমাস বলা হয়। তাহলে যেখানে অস্বপদ বিগ্রহ হবে তাকে নিত্য সমাস বলা হবে, যথা উপকৃষ্ণম। এরপরে আমাদের আসছে যে আমাদের সমাস কয় প্রকার, না বলা হচ্ছে অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি ও দ্বন্দ্বভেদে সমাস 4 প্রকার। তাহলে এই যে মতটা বলা হলো, কি বলা হচ্ছে? এটি প্রায়বাদ। কি বলা হচ্ছে? এটি প্রায়বাদ। প্রায়বাদ মানে প্রায় বলা হয়ে থাকে, কিন্তু এটা যথার্থ নয়, তাই প্রায় বলা হয়ে থাকে বলা হয়। মানে এরকম প্রসিদ্ধি আছে যে অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব সমাস 4 প্রকার দেখা যায়, এরকম প্রসিদ্ধি আছে, কিন্তু বাস্তবতা সেরকম বলে না। তার কারণ দেখো, আমাদের লোকে কি প্রসিদ্ধি আছে সেই নিয়ে শাস্ত্র চলে না। শাস্ত্র হচ্ছে যেখানে এমন কিছু বলা হবে যেখানে কোনো দোষ থাকবে না, অব্যাপ্তি, অতিব্যাপ্তি এবং অসম্ভব, আমরা 3টে জানি দোষ আছে, সেই কোনো প্রকার দোষ থাকবে না সেই রকম তত্ত্ব প্রতিপাদন করাই শাস্ত্রের উদ্দেশ্য। তাহলে অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব সমাস 4 প্রকার, এটা যে বলা হয় এটা কথার কথা, কিন্তু একদম যদি আমরা চুলচেরা বিশ্লেষণ করি তখন কিন্তু এটা যথার্থ হবে না। কারণটা পরেই বলা হচ্ছে, এমনও সমাস আছে যা এই 4টি ভেদের অন্তর্গত হয় না। অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব বাদ দিয়েও আরো সমাস আছে, যেমন কেবল সমাস। কেবল সমাস মানে যে সমাস অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্বের মধ্যে পড়ে না, যথা ভূতপূর্ব, পূর্বম ভূতঃ ভূতপূর্ব, এখানে কেবল সমাস হয় সহসুপা সূত্রের দ্বারা। তাহলে এখানে কিন্তু অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি 4 প্রকার যদি বলা হয় তাহলে কেবল সমাস কোথায় যাবে? তার মানে 4 প্রকারটা কথার কথা, এটা একদম ঠিকঠাক কথাবার্তা নয়। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা তুমি শুধু কেবল সমাসের কোথায় কেন বললে? তাছাড়াও তো আরো সমাস আছে, যেমন কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তাহলে সেগুলো তো আছে। তখন বলা যায় দেখো কর্মধারয় আর দ্বিগু আলাদা সমাস নয়। কেন? কারণ কর্মধারয় আর দ্বিগু তৎপুরুষের মধ্যেই চলে যায়, ওগুলো তৎপুরুষই। তৎপুরুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকলে তাকে কর্মধারয় বলা হয়,
আবার অন্য কিছু বৈশিষ্ট্য থাকলে তাকে দ্বিগু বলা। কখন কর্মধারায় বলা হয়? বলা হচ্ছে তৎপুরুষ বিশেষ কর্মধারায়। তৎপুরুষ বিশেষ কর্মধারায়, তৎপুরুষেরই একটা অংশের কর্মধারায়, যেখানে দুটোর বিভক্তি সমান থাকে সেইখানে যে তৎপুরুষ হয় তখন তাকে কর্মধারায় বলা হয়। তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারায়, যে তৎপুরুষে যেগুলো সমানাধিকরণ অর্থাৎ সমান বিভক্তি থাকে তাকে কি বলা হয়? কর্মধারায় বলা হয়। যেমন নীলম উৎপলম, নীলম প্রথমার এক বচন, উৎপলম প্রথমার তাই নীলোৎপলম। এই যে এখানে কি হলো? কর্মধারায় সমাস হলো। এইরকম যেখানে যেখানে একই বিভক্তি থাকবে সেখানে সেখানে যে সমাসটা তৎপুরুষটা হয় তাকে কর্মধারায় বলে। তারপরে কি বলা হচ্ছে? সংখ্যা পূর্ব দ্বিগুহু। তাহলে সেই কর্মধারের মধ্যেই যাদের আবার পূর্বে সংখ্যা থাকবে তাকে আবার আমি কি বলবো? দ্বিগু বলবো। তাহলে এই দ্বিগু আর কর্মধারয় তৎপুরুষেরই অবান্তর ভেদ, আলাদা কোনো ভেদ নয়। তাই কর্মধারায় আর দ্বিগু স্বীকার করা হয়নি বলে যে ওই ভেদটা ভুল, এটা কিন্তু নয়। ওখানে কেবল সমাসের গ্রহণ করা হয়নি বলে বলা হয়। এই যে মতটা, এই মতটা নিয়ে এই চার প্রকার, এটা প্রাচীন বৈয়াকরণরা বলে থাকেন এবং এই মতটা যথার্থ নয় বলেই নবীনরা সমাজকে একটি অন্য দৃষ্টিতে ভাগ করেছেন। সেটা নিয়ে আমরা একটু পরেই আসছি। তার আগে বলে নেওয়া হচ্ছে যে অনেক পদের সমাস দ্বন্দ্ব এবং বহুব্রীহিতেই হয় বা বহুব্রীহিতেই দেখা যায়। অর্থাৎ আমরা যদি দেখি কোথাও দুটি পদের সমাস হয়, কোথাও তিনটি, কোথাও চারটি, তাহলে দুটি হলে ঠিক আছে, তিনটি হলেই তখন অনেক হয়ে যাবে। তাহলে সেখানে তিনটি বা চারটি এই ধরনের সমাস কোন সমাস দেখায়? সবেতেই হয়? বলছে না, অনেক পদের সমাস অর্থাৎ দুইয়ের বেশি পদের সমাস দ্বন্দ্বতে হয় এবং বহুব্রীহিতে। ওই তৎপুরুষে হয় না? ওই তৎপুরুষের ক্ষেত্র বিশেষেই অনেক পদের সমাস হয়। একদম একটা দুটো ক্ষেত্র আছে যেখানেই শুধুমাত্র অনেক পদের হয়, যেমন কালা, কালাহা পরিমাণিনা, দ্বিহাজাতঃ, এই ধরনের যে প্রয়োগ সেইখানেই, অথবা তোমার পঞ্চগবম আরেকটা প্রয়োগ আছে ওখানে, এই ধরনের যে দ্বিগু যে আছে ওখানে অনেক জায়গায় কি করা হয়? পঞ্চগাব প্রিয়, এই ধরনের যে প্রয়োগ, সেই ধরনের প্রয়োগেই দেখা যায় অনেক পদের প্রয়োগ হয়। সচরাচর হয় না। তৎপুরুষে একদম স্পেশাল, শুধুমাত্র দ্বন্দ্ব এবং বহুব্রীহিতেই অনেক পদের জেনারেলি প্রয়োগ হয়, আর অব্যয়ী ভাবে তো হয়ই না। অব্যয়ী ভাবে সবসময় দুটো পদেরই হয়। এবার এই যে একটু আগে বললাম যে অব্যয়ী ভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব, এই যে চার প্রকার, এটা কথার কথা, ঠিক ভাগ বা ঠিক শাস্ত্রীয় দৃষ্টি নয়। ওর জন্য নবীনরা কি বলে থাকে? নবীন মতে সমাস 6 প্রকার। এটা ভট্টজি দীক্ষিত দেখিয়েছেন সিদ্ধান্ত কৌমুদীতে। কি বলা হচ্ছে? খুব প্রসিদ্ধ কারিকা, সুপাম সুপা তিঙা নামনা ধাতুনাথ তিঙাম তিঙা সুবন্তেনেতি বিজ্ঞেয়ঃ সমাসঃ ষডবিদো বুধৈ। সুপাম সুপা, সুপের সঙ্গে সুপের, সুপের সঙ্গে তিঙের, সুপের সঙ্গে নামের, সুপের সঙ্গে ধাতুর, তিঙের সঙ্গে তিঙের, তিঙের সঙ্গে সুপের। সুপের সঙ্গে সুপের মানে আর কিছু নয়, সুবন্ত পদের সঙ্গে সুবন্ত পদের। আর সুপাম তিঙা মানে যে সুবন্ত পদের তিঙন্ত পদের সঙ্গে। আর সুবন্তের নামনা মানে প্রাতিপদিকের সঙ্গে। আর সুপাম ধাতু না মানে সুবন্তের সঙ্গে ধাতু। আর তিঙাম তিঙা মানে তিঙন্তের সঙ্গে তিঙন্তের। আর তিঙাম সুবন্তের মানে তিঙন্তের সঙ্গে সুবন্তের। একদম উদাহরণগুলো এখানে দেওয়া আছে একটা একটা করে। সুবন্তের সঙ্গে সুবন্তের সমাস যেমন রাজপুরুষঃ, রাজ্ঞঃ পুরুষঃ, রাজ্ঞঃ আলাদা সুবন্ত, পুরুষঃ আলাদা সুবন্ত, তাই এখানে রাজপুরুষঃ। কোন সূত্রের দ্বারা? যে ষষ্ঠী সূত্রের দ্বারা। এখানে সূত্রগুলো জাস্ট দেওয়া আছে। সুপাম তিঙা, সুবন্তের সঙ্গে তিঙন্তের, যেমন হচ্ছে পরিয় ভূষয়াত। আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা কি পাবো? পরি অভূষয়াত। তাহলে আমরা দেখতে পাবো পরি হচ্ছে সুবন্ত আর অভূষয়াত হচ্ছে তিঙন্ত। তাহলে এখানে মনে হতে পারে স্যার পরি তো উপসর্গ বা পরি অব্যয়, তাহলে এখানে কি করে মানে আপনার মানে সুবন্ত কি করে হলো? কই বিভক্তি তো দেখা যাচ্ছে না। তাহলে এখানে বুঝতে হবে যে উপসর্গ বা এই যে পরি প্রতি এগুলো যে আছে, এগুলো অব্যয় হওয়ার জন্য এগুলো থেকে বিভক্তি তো হয়, বিভক্তি হলেও তার কি হয়ে যায়? লোপ হয়ে যায়।
যেমন যত্র, তত্র, পুত্র, এগুলোতে আমরা বিভক্তি দেখতে পাই না, তার মানে এই নয় যে এদের সঙ্গে বিভক্তির যোগ হয় না। এদের সঙ্গে বিভক্তির তো যোগ হয়, কিন্তু সূত্র বলে সেই বিভক্তির লোপ হয়ে যায়। তাই এখানেও কি হয়ে যায়, সূত্রের বলে সেখানে বিভক্তির লোপ হয়ে গেছে বলে আমরা বিভক্তিটা দেখতে পাচ্ছি না। কিন্তু পরি এখানেও কি আছে, সুবন্ত সুবিভক্তি আছে। তাই পরি হচ্ছে একটি সুবন্ত পদ, তার সঙ্গে অভূষয়ত, অভূষয়ত হচ্ছে ভূষয়তি, তার লং লকারে অভূষয়ত। তাহলে এখানে সুবন্তের সঙ্গে তিঙন্তের সমাস হয়েছে কোন সূত্রের দ্বারা, সহসুপদ। সুপাম নামনা, সুবন্তের সঙ্গে প্রাতিপদিকের সমাস, যেমন কুম্ভকারঃ, কোন সূত্র দ্বারা হয়েছে, উপপদম অতিং। এটা কি করে হলো স্যার, প্রাতিপদিকের সঙ্গে কি কার হাতের বিভক্তি আছে। যদি তোমরা একটু শাস্ত্রীয় যদি পড়ে থাকো তাহলে এরকম সিচুয়েশন থাকে, কুম্ভ মস কার, এই দেখো কুম্ভ থেকে দেখো বিভক্তির উৎপত্তি হয়েছে, কিন্তু কারোর পরে সুবিভক্তি নেই, কিন্তু এই অবস্থাতেই উপপদম অতিং এই সূত্রের দ্বারা সমাস হয়েছে। তাহলে এটা সুবন্ত হলেও এটা কিন্তু সুবন্ত নয়, এটাতে প্রাতিপদিক। তাই এটা কিসের জন্য বলা যায়, সুবন্তের সঙ্গে নামনা, নামনা মানে প্রাতিপদিক, আর নাম প্রাতিপদিক শব্দ এগুলো হচ্ছে পর্যায়বাচী শব্দ। সংস্কৃতে শব্দ মানে কিন্তু পদ নয়, শব্দ মানে হচ্ছে বিভক্তি শূন্য, যেটা মানে প্রাতিপদিককেই শব্দ বলে ব্যাকরণে। ঠিক আছে, ব্যাকরণে পদকে কিন্তু শব্দ বলা হয় না, বিভক্তি যুক্তকে পদ বলা হয়। শুধু শব্দ কাকে বলা হয়, শুধু শব্দ বিশেষ করে ব্যাকরণে প্রাতিপদিককে শব্দ বলা হয়। তাই শব্দ, প্রাতিপদিক, নাম এগুলো হচ্ছে পর্যায়বাচী শব্দ। তাহলে সুপাম নামনা, সুবন্তের সঙ্গে প্রাতিপদিকের সমাস। সুপাম ধাতু না, সুবন্তের সঙ্গে কার হয়, ধাতুর, যেমন কটপ্রুহু, কটপ্রুহু এখানে আসলে কি আছে, কটম প্রবতে, এখানে সমাস করে গিয়েছে কটপ্রুহু, কটম সব কট শব্দের সঙ্গে প্রু ধাতু, তার সমাস হয়েছে, দিয়ে কি হয়েছে, কটপ্রুহু। এটা কাট কোন সূত্রের দ্বারা হলো, এটা সূত্রের দ্বারা নয়, বার্তিকের দ্বারা হয়েছে। বার্তিক যে কি বচি প্রচ্ছ আয়তস্তু কটপ্রু জু শ্রীণাম দীর্ঘ অসম্প্রসারণম, যে কটপ্রু আছে নিপাত, সেই কটপ্রুর দীর্ঘ, তাহলে হস্র দীর্ঘ করে দিলে এই যে কটপ্রু, তাহলে বার্তিকের দ্বারা এখানে সুবন্তের সঙ্গে কটম, এই সুবন্তের সঙ্গে প্রু ধাতুর সমাস হয়েছে, এর রূপ হয়েছে কটপ্রু। তারপরে পঞ্চম কি, তিঙাম তিঙা, তিঙন্তের সঙ্গে তিঙন্তের, যেমন পিবত খাদত ইত্যেবং সততম যত্র অভিধীয়তে সা, একটা অনুষ্ঠান বলছে সততম যত্র, সব সময় যেখানে অভিধীয়তে বলা হয় তাকে কি বলা হয়, পিবত খাদতা। যেমন কোন অনুষ্ঠান বাড়িতে যখন খাওয়া দাওয়া কেউ করে তখন আমরা আরে খাও, ভালো করে জুস খাও অথবা ফলের রস খাও বা মিষ্টি খাও, শরবত খাও অথবা খাবার খাও, লজ্জা করো না বলা, বারবার যেখানে বলা হয় পিবত খাদত, সেই রকম জায়গায় কি বলা হয়, পিবত খাদতা। তাহলে এখানে কি পিবত এবং খাদত দুটোই হচ্ছে তিঙন্ত। পিবত কথাকার রূপ, পিবত হচ্ছে পা ধাতুর লোট লকার মধ্যম পুরুষ বহুবচন, খাদত হচ্ছে খাদ ধাতুর লোট লকার মধ্যম পুরুষ বহুবচন। তাহলে দুটোই তিঙন্ত পদ, সেই তিঙন্ত পদের সমাস হয়ে কি রূপ হয়েছে, পিবত খাদতা। কার দ্বারা হলো, না আখ্যাতম আখ্যাতেন ক্রিয়া সাতত্যে, এই বার্তিকের দ্বারা এখানে কি হয়েছে, সমাস হয়েছে। তিঙন্তের সঙ্গে সুবন্তের সমাস, কৃন্ত বিচক্ষণ ইতি ইয়াস্যাম ক্রিয়ায়াম সা, তাহলে কৃন্ত বিচক্ষণা, এখানে কৃন্ত হচ্ছে লোট লকার মধ্যম পুরুষ এক বচনে তিঙন্তের রূপ, আর বিচক্ষণ হচ্ছে সুবন্ত সম্বোধন। তাহলে সেই রকম তাই কি বলা হচ্ছে, কৃন্ত বিচক্ষণা। তাহলে এখানে তিঙন্তের সঙ্গে বিচক্ষণ সুবন্তের সমাস হয়েছে, তাই এখানে কার দ্বারা হয়েছে, এহিডাদয় অন্য পদার্থে, এই বার্তিকের দ্বারা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিঙন্তের সঙ্গে সুবন্তের হয়েছে। এখান থেকে কি হয় প্রশ্ন আসতে পারে, কৃন্ত বিচক্ষণা এখানে কি ধরনের সমাস, নবীনদের মতে, তিঙের সঙ্গে তিঙের, তিঙের সঙ্গে সুপের, অথবা তিঙের সঙ্গে ধাতুর, অথবা সুপের সঙ্গে ধাতুর, এরকম করে একটা চারটে অপশন দিয়ে দেবে, তখন তোমাকে ঠিক অপশনটা চুজ করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম প্রাচীনদের মতে সমাস 4 প্রকার, সেখানে দোষ থাকায় নবীনরা সমাসকে অন্যভাবে দেখিয়েছে, যে সমাস ওইভাবে নয়, সমাস 6 প্রকার। এটা শাস্ত্রীয় প্রক্রিয়া মতে, যে যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে বা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে যায় তাহলে ওই 4 প্রকার হচ্ছে না।
তাই শাস্ত্রীয় মতে দেখানো হয়েছে। তা সত্ত্বেও অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব এইভাবেই কিন্তু আমাদের প্রসিদ্ধ যে ভেদগুলো দেখবে অব্যয়ীভাব পড়ানো হচ্ছে, তৎপুরুষ পড়ানো হয়েছে, বহুব্রীহি পড়ানো হবে, দ্বন্দ্ব পড়ানো হবে, এইভাবেই কিন্তু ভাগগুলো করা আছে, অথবা চ্যাপ্টার ভাগ এইভাবেই করা আছে। তা সত্ত্বেও শুধুমাত্র শাস্ত্রের চুলচেরা বিশ্লেষণের জন্য এই বিশ্লেষণটা দেখানো হলো। তা সত্ত্বেও প্রসিদ্ধি অনুসারে এইভাবেই কিন্তু সমস্ত শাস্ত্রে বর্ণিত আছে। কিন্তু শাস্ত্রীয় যেখানে দেখাতে হবে, যাতে কোনো ভুল না থাকে, সূক্ষ্ম দৃষ্টি দেখাতে হবে, তার জন্য এই দৃষ্টিটা। তাই এরপর আমরা প্রবেশ করে যাব কোথায়? তাহলে আমরা সমাস নয়, একদম বৃত্তি থেকে শুরু করে আমাদের যে প্রাথমিক যে ধারণা, সেই জায়গাটা আমরা শেষ করব।